কাহুত ওপেন হতে সময় লাগে, এটা হচ্ছে মোবাইলের সমস্যা। এই সমস্যাগুলোর জন্য তোমরা মীরা, তারপর শোয়েব ভাই, ওদের সাথে যোগাযোগ করবা। মনে হয় ধরো যে অ্যাপস গুলো লাগবে না তোমরা ওগুলো করে ফেলবা, কি বলে খালি করে ফেলবা, ওগুলো ডিলিট করে দিবা যেগুলো লাগে না। ধরো অনেক সময় হয় না, ধরো আমরা কিছু অ্যাপ প্রয়োজন হঠাৎ করে ডাউনলোড করছি, কিন্তু দেখা যাচ্ছে তোমার এটা প্রয়োজন নাই, দীর্ঘদিন ধরো লাগছে না। যেমন ধরো তুমি ফুড পান্ডা ডাউনলোড করে ফেলে রাখছো, কিন্তু দেখা যায় ফুড পান্ডাতে তুমি মাসে হয়তো একবার বা দুইবার অর্ডার দিচ্ছ, তাহলে ওই অ্যাপসটা কি আসলে তোমার লাগবে না? লাগবে না, লাগবে না। যখন লাগবে তখন তুমি কি আবার ডাউনলোড করে নিতে পারছো। কিন্তু তোমার তো ধরো কাহুতটা প্রতিদিন লাগছে, তাই না? আচ্ছা দেখো, হ্যাঁ বলে দিচ্ছি, যেহেতু আমাদের ক্লাস শেষের দিকে, তাহলে আমাদের আর দুটো ক্লাস থাকছে আজকের পরে, তাই না? একটু খেয়াল করো সবাই, আজকের পর আমাদের আর ব্যাকরণে দুটো ক্লাস থাকছে। সে দুটো হচ্ছে তোমার বাক্য, আর হচ্ছে তোমার সমার্থক, বিপরীতার্থক। বিপরীতার্থক আমি পড়াবো না, জাস্ট একটু আলোচনা করে দিব। হ্যাঁ, বিপরীতার্থক সমার্থকটা পড়াবো, বিপরীতার্থক এই দুটো ক্লাস বাকি থাকবে আজকের পরে। তো এখানে দেখো, এগুলো হচ্ছে বিসিএস এর টপিক, এই 13টা। এখান থেকে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য কালকে হবে, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস, এগুলো সবগুলো পড়া হয়ে গেছে না আমাদের? 6 থেকে 13 পর্যন্ত সব পড়া হয়ে গেছে। এরপর আসো, আজকে 1 আর 2 অর্থাৎ বানান, প্রয়োগ, অপপ্রয়োগ, বানান, বাক্য শুদ্ধি আমাদের আজকে পড়া হয়ে যাবে। তাহলে আর থাকছে কি? আর থাকছে সমার্থক, বিপরীতার্থক, এটা ক্লাস হবে। তাহলে বাকি আর কি থাকছে বলতো? বাকি থাকছে পরিভাষা। পরিভাষা ক্লাস হবে না, পরিভাষা বলেছিলাম তোমাদের করে নিতে। হ্যাঁ, ইয়াতে যেগুলো আছে তোমার এগুলো করলেও হবে, শিকরের মধ্যে যেগুলো আছে, অথবা যার যে বই আছে সেখান থেকে পড়বা। টপিকের বাহির থেকে যেখান থেকে প্রশ্ন আসে সেখান থেকে দেখো। নত শতবিধান আমরা পড়িয়েছি। উপসর্গ অনুসর্গটা আমি তোমাদের যেদিন সমার্থক ক্লাস নিব, সমার্থক শব্দে ক্লাস নিব, সেদিন আমি একটু আলোচনা করে দিব উপসর্গ এবং অনুসর্গটা, কারণ এটা তেমন কিছু না, প্রশ্নটা কিভাবে আসে ওটা বলে দিলেই তোমাদের হবে। কারক বিভক্তি আমরা পড়িয়েছি। কারক বিভক্তি যদিও কি বিসিএস এর তোমার সিলেবাসে নেই। এক কথায় প্রকাশ এবং বাগধারা, এই দুটো তোমরা পড়বা। তাহলে তোমরা কি কি পড়বা দেখো নিজের থেকে। পরিভাষা, এগুলো আমি আলাদা করে, তোমরা চাইলে আমি আলাদা পরীক্ষা নিতে পারি। আজকে তোমাদের একটা বানান বাক্য শুদ্ধির সাথে যে কোনো একটা টপিক অ্যাড করে দেই, কি বলো? জি ম্যাম, সেটাই ভালো হয়। হ্যাঁ, যে কোনো একটা। আমি গতবার এরকম করেছিলাম, আসলে এবার খেয়াল করি নাই। পরিভাষা, খেয়াল করো, পরিভাষা, বিপরীত শব্দ। আচ্ছা, বিপরীত শব্দটা আমি সমার্থকের সাথে নিব, এখন দরকার নেই। পরিভাষা, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো নিয়ে আমি পোস্ট দিব, তোমার বাগধারা নিয়ে একটা পোস্ট দিব। তো আজকে একটা কাজ করি, সেটা হচ্ছে আগামীকাল তোমার বানান বাক্য শুদ্ধির সাথে পরিভাষার পরীক্ষাটা নেই। তারপর হচ্ছে তোমার কালকে বাক্য ক্লাস হলে বাক্যের সাথে এক কথায় প্রকাশের পরীক্ষাটা নেই। আর হচ্ছে নেক্সট হচ্ছে সমার্থক, বিপরীতার্থক সাথে বাগধারাটা নিচ্ছি। ঠিক আছে, এই তিনটা একসাথে নিচ্ছি আমি। পরিভাষা পরে নিতাম। আচ্ছা শুনো, এখন নিলে তো সমস্যা নাই নীলুফার, ধরো তুমি পারলা না, সমস্যা নাই তো, আমি এভাবে নিয়ে নিচ্ছি, জাস্ট তোমাদের সুবিধা হবে। এরপর তো তোমরা যখন ওপেন বুক এক্সাম হবে তোমরা তখন সলভ করবে, আর আমি চেষ্টা করব ওপেন বুক এক্সামের প্রশ্নগুলো আগে দিয়ে দিতে। আমাদের তোমার কয়েক হাজার প্রশ্ন আছে, এগুলো বাংলার প্রায় 4000-এর মতো প্রশ্ন আছে। 4000 পুরো নাই, 3000-এর মতো প্রশ্ন আছে, 3000-এর উপরে হবে। এখান থেকে তোমার ব্যাকরণের যে প্রশ্ন আছে 1.5 থেকে 2000, এগুলো আমি তোমাদেরকে আগে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিব, একটা নোটিশের মাধ্যমে দিয়ে দিব। দেখো, তাহলে আমাদের কিন্তু সিলেবাস প্রায় শেষ। এই জিনিসগুলো তোমরা একসাথে, ম্যাম বানান অনেক কঠিন, পরিভাষা পড়ে, তাহলে কালকে পরিভাষা নিচ্ছি না, কালকে শুধু বানান থাক। এরপরে ওগুলো আমি তোমাদের ঠিক করে দিব টপিক ওয়াইজ, ঠিক আছে? মুমতাহিনা আমি পোস্ট দিয়ে দিব সকালে, অথবা রাতে পারলে রাতে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, পরিভাষাটা পরে দিচ্ছি, রাতেই পোস্ট দিয়ে দিব, তোমাদের মতো তোমাদের সুবিধার্থে ওভাবে দিয়ে দিব।
পরিভাষাটা আমি ইয়ার সাথে রাখবো, সমার্থক বিপরীতার্থক শব্দের সাথে রাখবো। এখন আসো, ক্লাস শুরু হয়ে গেছে, সবাই খেয়াল করো। সঠিক বানান, এই বানানগুলো নিয়ে অনেকের সমস্যা হয়। সবার আগে আমি এটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্য শুদ্ধি। এখান থেকে প্রতি বছর দেখো 40তমতে একটা প্রশ্ন আসছে, 38-এ তোমার 3টা আসছে, 37-এ 4টা আসছে, 35-এ 3টা। তার মানে প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্য শুদ্ধি থেকে তোমার 2-এর অধিক প্রশ্ন থাকে, 4টাও থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, 4টা প্রশ্ন থাকে। এবং তোমরা খেয়াল করেছো কিনা জানি না, মেন্টাল এবিলিটিতেও তোমার বানান নিয়ে প্রশ্ন থাকে, তাই না? মেন্টাল এবিলিটি তোমার ইংলিশ বানানো থাকে, বাংলা বানানো থাকে, এজন্য একটু খেয়াল করবা নিয়মগুলো। তো এখানে তোমার এই বানানগুলো নিয়ে প্রথমেই এটা রেখেছি, গতকাল একজন জিজ্ঞেস করেছিল, এই বানানগুলো নিয়ে অনেকে সমস্যা থাকে। তো দেখো, আগে যেটা জানবা সেটা হচ্ছে এটা সমান কি, এটা সমান কি। এটা হচ্ছে হ যোগ কি দন্তন্য, আর এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য ণ। ঠিক আছে, যেটা মাঝখান দিয়ে থাকবে, পেটের মধ্যে দিয়ে থাকবে, সেটা হচ্ছে দন্তন্য। আর যেটা তোমার নিচে থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মূর্ধন্য ণ। এখন আসো, আমাদের কখন দন্তন্য হবে, কখন মূর্ধন্য ণ হবে, এটা নিয়ে আমাদের অনেক কি কনফিউশন কাজ করে। তার আগে বলো, আমি তোমাদের নতবিধি পড়িয়েছি কিনা? তোমাদের আমি নতবিধি পড়িয়েছি, তাই না? আমি সবার মাইক্রোফোনটা অফ করে দিয়েছি। অনেকে আসলে ইচ্ছাকৃতভাবে করে তা না, হয়তো ভুলে ওপেন হয়ে যায়। তো খেয়াল করো, নতবিধিতে একটা নিয়ম পড়িয়েছিলাম, সে নিয়মটা কি ছিল দেখো। রি, র, মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ, স্বরবর্ণ মানে অ, আ, ই, এগুলো। ক বর্গ, ক বর্গ মানে তোমার ক বর্গের সবগুলো, ক, খ, গ, ঘ, ঙ। প বর্গ মানে প বর্গের সবগুলো মূর্ধন্য ষ এবং হ অথবা অনুস্বার। এখানে একটা জিনিস আছে কিনা দেখো তো, হ আছে কিনা? হ আছে। র আছে কিনা? আছে। তারপরে প বর্গ, প বর্গ মানে প, ফ, ব, ভ, ম, সবগুলো প, ফ, ব, ভ, ম। ঠিক আছে, আমি প্রথমে নিয়মটা বলে দিচ্ছি, পরে টেকনিকটা বলে দিচ্ছি। প্রথমে দেখো, সরি, এই নিয়মটা দেখলে এখানে দেখো, এখানে কি আছে, রেফ আছে কিনা? রেফ মানে বলেছিলাম র, রেফ আছে। র এর পরে দেখো তো কোন বর্গ আছে, কি আছে? প, ফ, ব, ব আছে। আবার এদিকে হ আছে কিনা দেখো তো, এদিকে হ আছে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে হ আছে। কিন্তু এখানে তো রেফ, রেফ আছে কিনা, র আছে কিনা? আমরা করেছিলাম কি, রি, র, মূর্ধন্য ষ এর পরে সায়ান্নতে কি নেই, র বা রি, র, মূর্ধন্য ষ নেই, আমি এটা ক্রস দিলাম। অপরাহ্নতে সবগুলো সূত্র মিলছে কিনা দেখো তো, র আছে, হ আছে কিনা? র এর পরে কি আছে, হ আছে। মধ্যাহ্ন, মধ্যাহ্নতে কি র আছে? নাই। আছে কিনা? নাই। অন্যতে প্রশ্নই আসে না, নাই। প্রাণ্য কি আছে, রফলা আছে না, রফলা আছে। তাহলে এখন আসো, নিয়ম অনুসারে তাহলে পূর্বাহ্ন, অপরাহ্ন, প্রাণ্য। আবার দেখো, পূর্বাহ্ন, অপরাহ্ন, প্রাণ্য, তাহলে এগুলো কি হওয়ার কথা, দন্তন্য নাকি মূর্ধন্য ণ, কোনটা হবে বলো? দন্তন্য হবে নাকি মূর্ধন্য ণ হবে? অবশ্যই মূর্ধন্য ণ হবে। তাহলে আমরা
যেটাতে তুমি রটা উচ্চারিত হচ্ছে সোজা কথা সেটাতে কি দিয়ে দিচ্ছ, সহজে সেটাতে মূর্ধন্য ন দিয়ে দিচ্ছ। তাহলে সায়ান্ন, মধ্যাহ্ন, অন্ন, এই তিনটাতে কি হবে? এই তিনটা হচ্ছে দন্ত ন। বুঝে গেছে? তো এটারে আবার অনেকে অনেক ভাবে পড়ে। কিরকম অনেক ভাবে পড়ে? যেমন ধরো পূর্বাহ্ন, পূর্বাহ্ন মানে সকাল, সূর্য তোমার কই থাকে? নিচে থাকে, এজন্য নিচে দেয়, এই যে পূর্বাহ্ন। তারপর অনেকে বলে যে সায়ান্ন বা মধ্যাহ্ন মানে হচ্ছে তোমার দুপুর, এজন্য কি করে মধ্যাহ্নতে? দুপুর মানে সূর্য মাঝখানে থাকে, এজন্য মাঝখানে দেয়। তো এটা তোমাদের, তোমরা যদি চাও এভাবে মনে রাখতে পারো, তবে আমার মনে হয় ওটাই সবচেয়ে সহজ। তাহলে আমরা যদি দেখি এখানে তোমার পূর্বাহ্ন বানান, তাহলে কোনটা হবে? এটা হবে 1 2, কোনটা হবে? অবশ্যই দ্বিতীয়টা হবে, ঠিক আছে। আর এত কাহিনী করে মনে রাখার দরকার নাই, খালি মনে রাখবা সায়ান্ন, মধ্যাহ্ন, অন্যটা আসে না সাধারণত। সায়ান্ন আর কি মধ্যাহ্ন, দেখো কোনো র নাই, এটা মনে রাখবা যাদের মনে রাখার সুবিধার্থে। সায়ান্ন আর মধ্যাহ্ন কোনো কি নাই, কোনো র নাই, কি দিয়ে দিবা? দন্তন্য দিয়ে দিবা, অর্থাৎ মাঝখানে। আর পূর্বাহ্ন, অপরাহ্ন, প্রাহ্ন, এগুলোতে সবগুলোতে হচ্ছে তোমার মধ্যাহ্ন। নেক্সট আসো, নিয়ম চলে আসছি। তৎসম শব্দ, পদবী, পল্লী, ভঙ্গি, শ্রেণী, আমরা কিন্তু সবসময় এভাবে লিখতাম। দেখো তো এগুলো শুদ্ধ কিনা, কি মনে হয়? এগুলো হচ্ছে তৎসম শব্দ। এবং তৎসম শব্দ আমরা জানি দীর্ঘ ইকার শুধু কোথায় ব্যবহৃত হয়? তৎসম শব্দে ব্যবহৃত হয়, কিন্তু তারপরে এগুলো শুদ্ধ নয়। এটার কারণ হচ্ছে যে সকল তৎসম শব্দে তোমার দীর্ঘ ইকার এবং তোমার হ্রস্ব ইকার দুটোই শুদ্ধ, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তোমার দীর্ঘ ইকার ব্যবহার করার দরকার নেই। সেগুলোতে তোমার কোনটা শুদ্ধ হবে? হ্রস্ব ইকার শুদ্ধ হবে। সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো এভাবে লিখবো: পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জরি, যুবতী, শ্রেণী। এই শ্রেণী বানানটা তোমাদের 42 BCS এ আসছে, যে নিচের কোন বানানটি সঠিক। কারণ শ্রেণী বানান আমাদের আগে যত বই আছে তোমরা যদি দেখো, সবসময় শ্রেণী বানানটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো, কিন্তু এটা হচ্ছে তোমার প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে এটা হচ্ছে মূর্ধন্য ণ হ্রস্ব ইকার। এখানে দেখো কোন বানানটা শুদ্ধ, কোন বানানটা অশুদ্ধ মনে হচ্ছে? তোমরা আগে অনেকে ক্লাস করেছো, তোমরা জানার কথা। এখানে সবগুলো বানানই হচ্ছে তোমার অশুদ্ধ। কেন অশুদ্ধ? কারণ হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় না। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে দুইবার, দুইবার। ওকে, তাহলে দেখো অর্জন, এখানে দুটো বর্গীয় উদ্ধ ছিল, হবে না। দৈর্ঘ্য, এখানে দুটো ম ছিল, হবে না। দুটো ত ছিল, হবে না। বার্ধক্য, মূর্ছা, সূর্য, তাহলে এগুলো সবগুলো কি হবে? একটা তো কি হবে না, দ্বিত হবে না, এবং সবগুলো এভাবে হবে। তবে কয়েকটা ব্যতিক্রম মনে রাখতে হবে: সৌহার্দ্য, সামর্থ্য, অর্ঘ্য, দৈর্ঘ্য, নৈর্ব্যক্তিক, মর্ত, এই কয়েকটা শব্দ তোমরা মনে রাখবা। এগুলো হচ্ছে ব্যতিক্রম। আর বাকিগুলো সৌন্দর্য, ঐশ্বর্য, ধৈর্য, মাধুর্য সবগুলোই হচ্ছে কি দ্বিত্ব হবে না। এখন আসে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে বিভিন্ন ভাবে, যে নিচে কোন বানানটি শুদ্ধ। এক্ষেত্রে দেখো অহংকার, অহংকার, আমি 1 2 দিয়ে লিখে দিচ্ছি, তোমরা কোনটা শুদ্ধ আমাকে বলো। 1 2, এখানে কোনটা শুদ্ধ? আচ্ছা, অনেকে বলছে 1 শুদ্ধ। সবাই আছো? রেসপন্স করবা, তাহলে ঘুম আসবে না। হ্যাঁ, কথা বলার চেষ্টা করবা, মেসেজ দিবা, তাহলে ঘুম আসবে না। শৃঙ্খল, শৃঙ্খল, এখানে কোনটা শুদ্ধ? আচ্ছা, কেউ 1 কেউ 2, হ্যাঁ, তবে অধিকাংশ বলছে 1। আচ্ছা দেখো নিয়মটা কি, দেখো নিয়মটা হচ্ছে তোমার সন্ধিবদ্ধ না হলে ও এর স্থানে কি অনুস্বার হবে না।
আবার দেখো, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে। অনেক কঠিন মনে হচ্ছে কথাটা, কিন্তু আমি যদি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। কিরকম দেখো, অহংকার শব্দটা কিভাবে তৈরি হয়েছে? শব্দটা হচ্ছে তোমার সন্ধি সাধিত শব্দ, সন্ধিবদ্ধ শব্দ। এটা তৈরি হয়েছে এভাবে, অহম যোগ কার, অহম যোগ কার। তো কি বলছে দেখো, বলছে সন্ধিবদ্ধ পদের প্রথম পদ, এখানে প্রথম পদ কোনটা? প্রথম পদ হচ্ছে অহম, প্রথম পদ হচ্ছে অহম, হ্যাঁ। আর দ্বিতীয় পদ কি? কার। বলছে প্রথম পদের শেষের বর্ণ কি থাকলে? ম থাকলে। কি থাকলে? প্রথম পদের শেষ বর্ণ যদি ম থাকে, সন্ধিতে সেটা কিসে পরিণত হয়? সন্ধিতে সেটা তোমার অনুস্বারে পরিণত হবে। অন্যথায় যদি সন্ধি সাধিত না হয় তবে সেখানে কি হবে? তবে সেখানে উ হবে। তো আমরা জানি তোমার অহংকার শব্দটা কি? সন্ধি সাধিত, তাই না? সন্ধিবদ্ধ একটা শব্দ। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন দেখো, ধরো সংকীর্ণ। তোমার সংকীর্ণ কিভাবে হবে? সংকীর্ণ হচ্ছে তোমার অনুস্বার দিয়ে। কেন? সম সম যোগ কীর্ণ, সম যোগ কীর্ণ। কিন্তু দেখো তো শব্দটা যদি হয় কঙ্কাল, শুদ্ধ? সরি, শুদ্ধ কিনা? শুদ্ধ না ভুল? শুদ্ধ নাকি ভুল? কঙ্কাল, কঙ্কাল হচ্ছে ভুল, কারণ এটা সন্ধিবদ্ধ শব্দ না। তাহলে এটা কিভাবে হবে? ও দিয়ে লিখতে হবে, ঠিক আছে? একইভাবে তোমার হচ্ছে ধরো শশাঙ্ক। শশাঙ্ক, এটা কি হবে? এটা হচ্ছে তোমার ভুল। শশাঙ্ক আমরা কিভাবে লিখবো? আমরা শশাঙ্ক লিখবো উ দিয়ে। নিয়মটা বুঝছো তো না? নিয়মটা বুঝলেই হয়ে গেল। তাহলে সঙ্গীত কিভাবে হবে? সঙ্গীত লিখো তো সবাই। সঙ্গীত, আমরা জানি সমযোগ কি? গীত। সন্ধিবদ্ধ, তাহলে কি দিয়ে হবে? অনুস্বার দিয়ে হবে। সন্ধি মানেই আমরা কি মনে রাখবো এখন থেকে? সন্ধি মানে অনুস্বার। আর যদি সন্ধি না হয় সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো? ও মনে রাখবো। তাহলে সংখ্যা, আচ্ছা সংখ্যা বানানটা আমরা ও দিয়ে অনুস্বার দিয়ে সবাই লিখি। শুভঙ্কর বলো, শুভঙ্কর। শুভঙ্কর, অনুস্বার। ভেরি গুড, কারণ হচ্ছে শুভম, শুভম যোগ কর, ঠিক আছে? তাহলে দেখো, যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে আমাদের কি হবে না? অনুস্বার হবে না। যেমন অঙ্ক, অঙ্গ। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান অনেকে কি দিয়ে লিখে? খ দিয়ে লিখে। আকাঙ্ক্ষা বানান খ দিয়ে হবে না, কি দিয়ে হবে? ক্ষিয় দিয়ে। আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, তারপর শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী, এগুলো হচ্ছে আমাদের উ দিয়ে লিখতে হবে। অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। খেয়াল করো কি হচ্ছে। নিহাল তুমি বলো পঙ্কজ কি হবে? পঙ্কজ কি হবে বলো তো অন্যরা? ও না অনুস্বার হবে? পঙ্কজ, এই তো, এই যে যারা লিখছে ওইটাই হবে। পঙ্কজ শব্দটা কি সন্ধিবদ্ধ নাকি সমাস সাধিত? আমরা অনেকবার করেছি। সমাস নিষ্পন্ন শব্দ, পঙ্কে জন্মে যা। এখন আসো, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আমরা যখন তোমার শহীদ দিবসে কি দেই? শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেয়, তখন আমরা এভাবে লিখি, শহীদদের প্রতি কি? শ্রদ্ধাঞ্জলি। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, এখন এটা কোথায় লিখি? 21শে ফেব্রুয়ারিতে লিখি, যেদিন আমাদের কি হয়েছে, মানে শহীদরা প্রাণ দিয়েছে কিসের জন্য? ভাষার জন্য। তো সেখানেই দেখা যায় আমাদের শহীদ বানানো ভুল থাকে, শ্রদ্ধাঞ্জলি বানানো কি থাকে? ভুল থাকে। দুটোই ভুল থাকে। কেন ভুল?
বিদেশি শব্দে কি হবে না? দীর্ঘ ইকার হবে না, শুধুমাত্র তৎসম শব্দে দীর্ঘ ইকার হবে। আর শ্রদ্ধাঞ্জলি বানান খেয়াল করো, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি মানে হচ্ছে তোমার যদি অঞ্জলি দ্বারা কোনো শব্দ গঠিত হয় সেখানে অবশ্যই কি হবে? অবশ্যই রস্বই ইকার হবে। যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি সবগুলো শব্দে কি? সবগুলো রস্বই ইকার। যেমন গীতাঞ্জলি বানান অনেকেই কি করে? অনেকেই ভুল লিখে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বানান অনেকেই ভুল লিখে। তাহলে এগুলো সবগুলো অঞ্জলি, সবগুলো কি দিয়ে? রস্বই ইকার দিয়ে আমরা এটা মনে রাখবো। এবং শ্রদ্ধাঞ্জলি বানানটা আসে, গীতাঞ্জলি বানানটাও আসে। সোনালী, রূপালী, মিতালি। আপাত দৃষ্টিতে আমাদের কি মনে হচ্ছে? আচ্ছা, রূপালীটা অনেক সময় এভাবেও লেখা হয়। আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? সবগুলো শুদ্ধ মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে, সবগুলো শুদ্ধ নাকি শুদ্ধ না? এগুলো হচ্ছে ভুল। কেন ভুল? কেন ভুল? বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে। আলি প্রত্যয়যুক্ত শব্দে কি হবে? ইকার হবে। সরি, এখন আসো, তাহলে দেখো তো তোমরা আমাকে বলো, আলিটা কোথায় পড়েছিলাম বলো তো? আমরা তো প্রত্যয় পড়েছিলাম। তো আমরা তদ্ধিত প্রত্যয় কয়টা পড়েছিলাম বলো তো? কত প্রকার মনে আছে কারো? তদ্ধিত প্রত্যয় কয়টা কত প্রকার পড়েছিলাম? 3 প্রকার। তার মধ্যে বাংলা তদ্ধিত প্রত্যয় পড়েছিল না? আলিটা কোথায় ছিল? সেখানে ছিল কিনা? বাংলায় ছিল, তাই না? বাংলা পড়েছি, বিদেশি পড়েছি এবং তৎসম পড়েছি। এবং এই আলি প্রত্যয়টা কোথায় ছিল? বাংলাতে ছিল। এখন দেখো, তাহলে সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, খেয়ালি, মিতালি এই বানানগুলোতে সবগুলোতে যেহেতু আলি প্রত্যয় যুক্ত হচ্ছে, সবগুলোতে কি হচ্ছে? সবগুলোতে হচ্ছে তোমার রস্বই ইকার হবে। তাহলে এখন আসো, তাহলে সোনালী বানান, রূপালী বানান যদি এভাবে লিখে, এখন তুমি যদি রূপালী ব্যাংক বানান যদি ওদের মতো এভাবে লিখো তাহলে কি ভুল হবে না শুদ্ধ হবে বলো? সেক্ষেত্রে ভুল হবে। সেক্ষেত্রে তুমি যদি এভাবে, মানে আমি আলি বানান যেহেতু শিখছি, আমি রূপালী এভাবে লিখবো, রূপালী ব্যাংক, সেক্ষেত্রে তোমারই ভুল হবে, ওদের ভুল হবে না। কেন? কারণ নামের ক্ষেত্রে নাম জিনিসটা যে যেভাবে লিখে তোমার সেভাবে লিখতে হবে। যদি তুমি অন্যভাবে লিখো সেক্ষেত্রে তোমার ভুল হবে। ঠিক আছে? তাহলে আমাদের কি কি পেলাম? আমরা অঞ্জলিতে কি পেলাম? অঞ্জলিতে রস্বই ইকার পেলাম, সাথে আরেকটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আলি। তাহলে সোনালী, রূপালী, বর্ণালী এগুলো সবগুলো কি হবে? এগুলো সবগুলোই হচ্ছে তোমার রস্বই ইকার। আবার রূপালীর ক্ষেত্রে খেয়াল করো, রূপালী যেহেতু একটা বাংলা শব্দ, রূপালী যেহেতু একটা বাংলা শব্দ, সেক্ষেত্রে এটা হচ্ছে দীর্ঘ উকার, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হচ্ছে না। এটা কি হচ্ছে? কিভাবে দিচ্ছি আমরা? আমরা এভাবে দিচ্ছি, মানে হচ্ছে রস্ব উকার দিচ্ছি। ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে। তাহলে দেখো, এবার আরেকটাতে চলে আসছি, কার্যাবলী, বাংলাদেশ বিষয়াবলী। আমরা যখন তোমাদের বিসিএস এ পড়াই, হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গ্রন্থাবলী, দেখো তো এই বানানগুলো ঠিক কিনা? ব্যাংক নিয়ে বলছি, নীলুফা চিন্তা করার দরকার নাই, বলছি। দেখো তো এই বানানগুলো ঠিক কিনা? এই বানানগুলো ভুল। কেন ভুল? আবলি বচন বোধক শব্দগুলোর মধ্যে আবলি অংশটুকুতে কি হবে? রস্বই ইকার হবে। তাহলে কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী সবগুলোতে কি হচ্ছে? রস্বই ইকার। তাহলে আমরা 3টা স্লাইড একসাথে পেয়ে গেছি, 3টা নিয়ম। কি কি ছিল? অঞ্জলি, আলি, আবলি। এই সম্পর্কিত যে শব্দই তুমি দেখো না কেন, সবগুলো কি দিয়ে হবে?
রস্বইকার দিয়ে। মনে থাকবে সবগুলো তোমার রস্বইকার দিয়ে হবে। তাহলে কার্যাবলী বানান কি? এটা ভুল। বিষয়াবলী ভুল, গ্রন্থাবলী ভুল। তৃপ্তি আসছি, টেনশন করার দরকার নাই। ইক বা স্নিক প্রত্যয়, আমরা প্রত্যয় পড়ে ফেলেছি, খেয়াল করো। ইক বা স্নিক প্রত্যয় যখন কোন শব্দে যুক্ত হবে, খেয়াল করো, তখন কি হবে জানো? তখন হচ্ছে তোমার যে মূল স্বর, মানে হচ্ছে তোমার মূল শব্দের আদিস্বর বৃদ্ধি পাবে। মূল শব্দের কি পাবে? আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর কিভাবে বৃদ্ধি পাবে? এখন আমাকে বলো এখানে কোনটা শুদ্ধ? আচ্ছা, আমি কোনটা শুদ্ধ বলেছি, কোনটা ভুল বলি নাই। আচ্ছা আমাকে বলো কোনটা ভুল। একটা ভুল আছে, দুটো শুদ্ধ আছে, কোনটা ভুল সেটা বলো। 2 নম্বরটা ভুল। এখানে কি মনে হয় কোনটা কোনটা শুদ্ধ? এখানে একটা শুদ্ধ। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই, খেয়াল করো। শব্দটা হচ্ছে আমাদের মূল জিনিসটা কি? মূল জিনিসটা কি বলছে দেখো, ইক প্রত্যয় যুক্ত অংশে রস্বইকার হবে, ঠিক আছে। মূল স্বরের আদিস্বর বৃদ্ধি পাবে। মূল স্বরের আদিস্বর বৃদ্ধি পাবে। খেয়াল করো, শব্দটা হচ্ছে তোমার ব্যবসায় ধরো, অথবা ব্যবহার। শব্দটা ব্যবহার, ঠিক আছে। কি যুক্ত হলো? ইক প্রত্যয় যুক্ত হলো। ইক প্রত্যয় যখন যুক্ত হয় আমরা কি বলছি? মূল স্বরে আদিস্বর বৃদ্ধি পাবে। তাহলে এই যে ব্যয়, ব্যয়ের সাথে যদি আদিস্বর বৃদ্ধি পায় কি হয়ে যাবে? সাথে কি যুক্ত হবে? আকার যুক্ত হবে। তাহলে এখানে ব্যবহারিক বানান কিভাবে হবে? তাহলে এখানে কয় নম্বরটা শুদ্ধ? এই তিনটার মধ্যে তাহলে কয় নম্বর শুদ্ধ? 3 নম্বর শুদ্ধ। কয়েকটা উদাহরণ দেখো, কয়েকটা উদাহরণ দেখো। শব্দটা অভ্যন্তর, শব্দটা হচ্ছে অভ্যন্তর, এগুলো আসে। অভ্যন্তরের সাথে আমাদের কি যুক্ত হলো? ইক যুক্ত হলো। তাহলে আমাদের কি হবে? আমাদের হয়ে যাবে আভ্যন্তরিক। আভ্যন্তরিক। এখন কেউ যদি বলে অভ্যন্তরিক, সেটা ভুল হবে কিনা? শব্দটা যদি অভ্যন্তরিক হয় সেক্ষেত্রে কি হবে? আমাদের শব্দটা ভুল হবে, ঠিক আছে। তাহলে অভ্যন্তর কিন্তু আভ্যন্তরিক, অভ্যন্তর আভ্যন্তরিক। তাহলে দেখো তো, ব্যবসায়, ব্যবসায়ের সাথে যদি আমাদের ইক যুক্ত হয় কি হবে বলো তো? তাহলে একটা আকার বেড়ে যাবে, ব্যবসায়িক। তাহলে ব্যবসার ক্ষেত্রে তোমার একটা জফলা শুধু, কিন্তু ব্যবসায়িকের ক্ষেত্রে ইক প্রত্যয় যখন যুক্ত হচ্ছে তখন আমাদের জফলা আকার হচ্ছে। তাহলে এখন আসো তো, তাহলে আমাকে বলো প্রত্যহ, প্রত্যহ যোগ কি যুক্ত হলো? ইক। তাহলে কি হবে বলো তো? প্রাত্যহিক। বুঝতে পারছো বিষয়টা? আর গুণ বৃদ্ধি কি সেটা তো বুঝতে পারছো না? এই যে অ থেকে কি হচ্ছে? আ, রস্বই দীর্ঘি থেকে কি হচ্ছে? এ, ওই। যেমন একটা উদাহরণ দেখো, উ থেকে কি হচ্ছে? ও হচ্ছে। যেমন দেখো উপনিবেশ, উপনিবেশ। ইক যুক্ত হচ্ছে, কি হবে বলো তো? আচ্ছা, এটা প্রাত্যহিক না, এটা হ্যাঁ এটা প্রাত্যহিক হবে, সরি। উপনিবেশের সাথে ইক যুক্ত হলে কি হচ্ছে? দেখো উ, তাহলে বৃদ্ধি হয়ে হচ্ছে ও, হয়ে যাচ্ছে ঔপনিবেশিক। ঔপনিবেশিক।
বেশি। এখন যদি সেখানে কেউ উ দিয়ে দেয় উপনিবেশিক, তাহলে সেটা কি হবে? সেটা ভুল হবে। এটা বুঝছো কিনা? তাহলে বলো তো অনুষঙ্গ কি হবে? অনুষঙ্গ আনুষঙ্গিক। আনুষঙ্গিক, ঠিক আছে? অনুষঙ্গ কি হচ্ছে? আনুষঙ্গিক। ভূগোল ভৌগোলিক। আচ্ছা, এখন আসো ভূগোলের বানানটা দেখো। অনেক সময় অনেকে ভুল করে ভূগোলের বানানটা। কিরকম দেখো, ধরো শব্দটা ভূগোল, হ্যাঁ, তো অনেকে এভাবে লিখে ভৌগোলিক। দেখো তো এটা ভুল হবে কিনা? এটা ভুল হচ্ছে না? এটা ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে দেখো। কেন হচ্ছে? এখানে ভূগোল, গোলের তো কোন রকম কি হবে না, গোলের কোন রকম চেঞ্জ আসবে না। শুধু এখানে আদিস্বরের বৃদ্ধি হয়ে ভৌ হবে, কিন্তু এখানে কি হবে? ভৌগোলিক। তাহলে এটা দেখো, এটাতে কি সমস্যা দেখো। এটা মূল শব্দটা হচ্ছে সমসময়। মূল শব্দটা কি? সমসময়। যদি সমসময়ের সাথে ইক যুক্ত হয় তাহলে কি হবে বলতো? সমসাময়িক। তাহলে আমাদের শুদ্ধ কোনটা? আমরা যে বলি সমসাময়িক, সেটা কি শুদ্ধ নাকি সমসাময়িক শুদ্ধ বলতো? মিরাজুল, তোমার ভুল বানানটাই ভুল। তাহলে আমাদের শুদ্ধটা হচ্ছে সমসাময়িক, 1 নাম্বারটা শুদ্ধ। আচ্ছা, এই জিনিসটা এখানে আমাদের প্রায় 160 জনের মতো ক্লাস করছো। এই জিনিসটা কে বুঝো নাই বলো? হ্যাঁ, সমসাময়িক হবে না, আমাদের হচ্ছে সমসাময়িক। অথবা ব্যবহারের সাথে ইক যুক্ত হলে যে আমাদের আকার যুক্ত হবে। বুঝতে পারছো কেন? কারণ হচ্ছে আমাদের মূল স্বরের কি হচ্ছে? এই যে বৃদ্ধি হচ্ছে। আর বৃদ্ধি হলে আমরা অ থাকলে আ, ই থাকলে এ ওই, উ থাকলে ও ও, রি থাকলে অর বা আর। যারা বুঝছো ইয়েস লিখো, অথবা একজনও যদি না বুঝে থাকো সে এন লিখো, নো লিখো, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিব। আবার দেখো, আবার দেখো, আবার খেয়াল করো। বলছি কি, একজন বলছে সে ভূগোলটা বুঝে নাই। আমাদের ভূগোল, ভূগোল, আগে বলো এ বানানটা ঠিক আছে কিনা? এ বানানটা শুদ্ধ। এটার সাথে কি যুক্ত হলো? ইক যুক্ত হয়েছে। ইকটা যুক্ত হয়েছে, তাহলে কি হবে? উ থেকে ও হবে, তাহলে ভৌ। ভৌ তো অনেকে লেখে এভাবে ভৌগোলিক। ভৌগোলিক এটা হবে না, যে এখানে গোল, গৌকার গোল তো থেকে থেকে যাবে, এইটাই ভৌগোলিক, আর কিছু না। ঠিক আছে? বুঝছো বিষয়টা? তাহলে যদি ইক যুক্ত হয়, তাহলে যদি ইক যুক্ত হয় তখন আমাদের কি হবে? আদিস্বরের বৃদ্ধি পাবে, ঝামেলা শেষ। তাহলে বিচার থেকে কি হবে বলতো? কেউ যদি বলে বিচার, বিচার থেকে যদি ইক যুক্ত হয়, কেউ যদি বলে যে বিচারিক, হবে কিনা বলতো? হবে না? হবে না? হবে না? হবে না? হবে না। কি হবে? কি হবে? ই থেকে কি হচ্ছে? ই থেকে ওই হচ্ছে, তাহলে শব্দটা কি হবে? বৈচারিক। শব্দটা হবে বৈচারিক। একজনের সমসাময়িকটা বুঝে নাই। সমসাময়িক, সমসাময়িক, দেখো খেয়াল করো, শব্দটা হচ্ছে সমসাময়িক। সমসাময়িক, খেয়াল করো, সমসাময়িক। এটার সাথে কি যুক্ত হচ্ছে? ইক যুক্ত হচ্ছে। ইক যুক্ত হলে শুধুমাত্র এখানে কি হবে? দন্তস্বরের সাথে একটা আকার আসবে। কেন? অ থেকে বৃদ্ধি হয়ে কি হচ্ছে? আ হচ্ছে। তাহলে দেখো সা ম, এই যে সা ম, এখানে তো কিচ্ছু হবে না, এখানে যদি ইক যুক্ত হবে, তাহলে সাম সম ইক। বুঝছো? বুঝছো বিষয়টা?
ঠিক আছে, আমি অন্যদিকে চলে যাচ্ছি। চলে আসছি রূপালী, রূপালীতেও চলে আসছি। দেখো এখান থেকে কোনটা শুদ্ধ? 1 2 3, এখান থেকে কোনটা শুদ্ধ? এখানে হচ্ছে তোমার 2 নম্বরটা শুদ্ধ। কেন 2 নম্বরটা শুদ্ধ? এগুলো কি জসিমউদ্দিন হয়নি? এগুলো জসিমউদ্দিন হয়েছে, কিন্তু জসিমউদ্দিন নিজে যেভাবে লিখেন কোনো কিছুর নাম যেটা থাকে আমাদের ঠিক ওভাবেই লিখতে হবে। শামসুর রহমান, উনি যদি রহমান লিখে তাহলে আমাদেরও কি লিখতে হবে? রহমানই লিখতে হবে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শোনা যাচ্ছে না? আচ্ছা, দেখো ওকে, কোনো কিছুর নামে তোমার যেটা থাকবে তোমার সেটাই লিখতে হবে। এজন্য যেটা বলছিলাম, ধরো আমাদের সোনালী এবং রূপালী, আমরা সঠিক বানান কোনটা জেনেছিলাম? আমরা সঠিক বানান জেনেছিলাম সোনালী, রূপালী, এই দুটো হচ্ছে তোমার সঠিক বানান। যেহেতু আলী প্রত্যয় যুক্ত হচ্ছে এবং যেহেতু বাংলা শব্দ, এগুলো কি হবে না? রূপালীতে দীর্ঘ উকার হবে না, দীর্ঘ ইকার হবে না একটাতেও। কিন্তু আমরা জানি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো কিভাবে লিখে? এগুলো সোনালী ব্যাংকের মধ্যে লিখে তোমার এভাবে, সোনালী ব্যাংক, তারপর হচ্ছে রূপালী ব্যাংক। সেক্ষেত্রে তোমার যেটা আছে সেটাই শুদ্ধ। বুঝতে পারছো যে আগে বুঝো নাই, বা যারা আগে বুঝো নাই? সুহানা, শিখা, বুঝতে পারছো কিনা বিষয়টা? নেক্সট আসো, এটা আরেকটা ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজনীয় একটা নিয়ম। দেখো খেয়াল করো, এটা হচ্ছে বিশেষণজাত শব্দকে বিশেষ্য করতে হলে তা বা জফলা যে কোনো একটি প্রত্যয় যুক্ত করতে হবে। হ্যাঁ, তা প্রত্যয় যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না, জফলা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে। এটা খুব মনোযোগ দাও। কেন মনোযোগ দিবা? তোমরা দেখো বিভিন্ন সময় শব্দ আসে যে কোনটা শুদ্ধ, দরিদ্র, দারিদ্র, দরিদ্রতা, এরকম আসে কিনা? এরকম আসে কিনা? এরকম আসে, এবং এগুলো হচ্ছে সবচেয়ে বেশি তোমার কনফিউজিং, যার কারণে এই নিয়মটা তোমার খুব বেশি দরকার। একটা হচ্ছে আগে যেটা বলেছি, ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের বৃদ্ধি পাবে, সেটা একটা। আর এটা দেখো, এটা হচ্ছে যখন তা প্রত্যয় যুক্ত হবে, তোমার আগে মূল শব্দটা কি সেটা জানতে হবে। খেয়াল করো, মূল শব্দটা কি সেটা জানতে হবে। তোমার যদি তা প্রত্যয় যুক্ত হয়, আদিস্বর বৃদ্ধি পাবে নাকি পাবে না? আদিস্বর বৃদ্ধি পাবে না।
কিন্তু তোমার যদি জ প্রত্যয় বা জফলা যুক্ত হয় তখন আদিস্বর কি হবে? আদিস্বর বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করো তো, শব্দটা হচ্ছে যেটা একেবারে কমন একটা শব্দ। এতক্ষণ আসলে আমি তোমাদের মেসেজ দেখতে পাচ্ছিলাম না, এজন্য খুব স্লো হয়ে গেছিলাম। এখন দেখতে পাচ্ছি, আমার এখানে একটু নেটে সমস্যা করছিল। খেয়াল করো, শব্দটা হচ্ছে দরিদ্র। শব্দটা হচ্ছে দরিদ্র। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম তোমার যখন তা প্রত্যয় যুক্ত হবে, তা যখন যুক্ত হবে তখন মূল স্বরের কি হবে না? বৃদ্ধি হবে না। ওকে, না আমি লিখে রাখলাম, তাহলে না, তাহলে না। কিন্তু যখন জ প্রত্যয় বা জফলা যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? মূল স্বরের বৃদ্ধি হবে। খেয়াল করো, মূল শব্দটা হচ্ছে দরিদ্র। মূল শব্দটা হচ্ছে দরিদ্র। দরিদ্রের সাথে যখন আমি তা যুক্ত করছি কোনো বৃদ্ধি পাবে না, শুধু তাটা যুক্ত হয়ে শব্দটা কি হয়ে যাবে? দরিদ্র তা। এটা একটা শুদ্ধ শব্দ, এটা একটা শুদ্ধ শব্দ। কিন্তু আমি যখন দরিদ্রের সাথে তোমার জ প্রত্যয় যুক্ত করছি তখন কি হয়ে যাবে আমার বলো তো? তখন কি হয়ে যাবে? মূল স্বরের বৃদ্ধি পাবে, সেই সাথে জফলা তো থাকবেই। তাহলে দেখো, যখন জফলা যুক্ত হচ্ছে, জফলা, মূল স্বরের বৃদ্ধি হয়ে কি হয়ে যাবে? দা, হৃদ্র। বুঝছো কিনা? তাহলে এই দুটো হচ্ছে তোমার কি? এই দুটো হচ্ছে এখন অনেকে কি করে, অনেকে এটার সাথে তোমার যখন জফলা যুক্ত হচ্ছে তখন তো আর তা যুক্ত হবে না। তখন কি আর তা যুক্ত হবে? তখন ধরো আরেকজনের তা দিয়ে দিল, দারিদ্রতা। তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে ভুল। তাহলে দেখো তো, শব্দটা দিন, শব্দটা দিন, দিনের সাথে যদি তা যুক্ত হয় কি হচ্ছে? দিন ও তা, তার মানে এটা শুদ্ধ। দিনের সাথে আমার যদি জফলা যুক্ত হয় তখন কি হলো? তখন হয়ে যাবে দৈন্য। কিন্তু কেউ যদি দৈন্যের সাথে আবার তা যুক্ত করে দেয়, সেটা কি শুদ্ধ না ভুল বলো? দৈন্যের সাথে কি তা যুক্ত হবে? দৈন্যের সাথে তা যুক্ত হবে না। হয় তা যুক্ত হবে, হয় তা যুক্ত হবে তোমার বিশেষণ, তোমার বিশেষণ থেকে বিশেষ্যতে পরিণত হবে হওয়ার সময়, হয় তা যুক্ত হবে অথবা কি যুক্ত হবে? জফলা যুক্ত হবে। কিন্তু দুটো একসাথে কোনোভাবেই হবে না। তাহলে আরো দু একটা শব্দ দেখি। যেমন ধরো এক, একের সাথে যদি তা যুক্ত করি কি হবে? একতা। আর যদি জফলা হয় কি হয়ে যাবে? ঐক্য, ঐক্য। কিন্তু আমি যদি বলি ঐক্যতা, কি হবে? ঐক্যতা ভুল। শব্দটা বিচিত্র, তা যুক্ত হলো কি হবে? বিচিত্রতা। আর যদি তোমার জফলা হয় কি হবে? বৈচিত্র্য, বৈচিত্র্য। কিন্তু কেউ যদি বলে বৈচিত্রতা বা বিচিত্র, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো বিচিত্রর সাথে কেউ যদি আবার জফলা দিয়ে দেয়, শুদ্ধ হবে না হবে না বলো? কেউ যদি এভাবে দেয়, হবে না হবে না? এটাও ভুল হবে। কেন ভুল হবে? জফলা তো যুক্ত হতে পারবে না। যদি জফলা যুক্ত হয় সাথে সাথে কি হয়ে যাবে? আদিস্বরের বৃদ্ধি হবে। বুঝছো বিষয়টা? তাহলে দেখো আর কয়েকটা উদাহরণ দেখি তাহলে, কারণ এই উদাহরণগুলো আসে এজন্য দিচ্ছি। যেমন আমরা বলি কি সুজন, সুজন থেকে কি হবে? সুজনতা। এটা কি? এটা শুদ্ধ। সুজন থেকে সুজনতা। কিন্তু জফলা যুক্ত হলে কি হচ্ছে? সৌজন্য। কিন্তু আমরা ভুল করে কি করি? জফলার সাথে আবার তাও যুক্ত করে কি বলি বলতো? সৌজন্যতা। আমরা বলি কি যে সৌজন্যতা দেখানো লাগবে না। তাহলে সৌজন্যতা আমাদের কি হবে? সৌজন্যতা আমাদের ভুল। ঠিক আছে? ঠিক একইভাবে তোমার ধরো, ধরো বললাম বহুল, এটা থেকে উদাহরণ একটু বেশি দিচ্ছি। বহুল থেকে বহুলতা,
বহুলতা থেকে কি হবে? বাহুল্য। কিন্তু কেউ যদি বলে বাহুল্যতা, তাহলে সেটা ভুল হবে। বুঝে গেছে? এটা নিয়ে আর আলোচনা না করি, আরো প্রচুর নিয়ম আছে। এটা বুঝছো সবাই? ঠিক একইভাবে মধুর, মধুরতা এভাবে হবে। ঠিক আছে, মধুর, মধুরতা, এরপর কি হবে? মাধুর্য। বিশেষণজাত শব্দের শেষে দীর্ঘ ইকার থাকলে এবং তারপরে যদি ত, তা, নি, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব এগুলো যুক্ত করা হয়, ওই শব্দের শেষে দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। সোজা কথা, কোন একটা শব্দে যদি তোমার দীর্ঘ ইকার থাকে, বিশেষণজাত শব্দ, সেটার সাথে তোমার যদি এই যে ত, তা এগুলো যুক্ত হয়, ওই শব্দটাতে কি হবে? হ্রস্ব ইকার হবে। কয়েকটা উদাহরণ দেখো। শব্দটা হচ্ছে দায়ী। শব্দটা দায়ী। দায়ীতে কি আছে? দীর্ঘ ইকার। কিন্তু যখন তোমার ত প্রত্যয় যুক্ত হচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? হ্রস্ব ইকার। প্রতিদ্বন্দ্বী, দীর্ঘ ইকার। যখন তোমার তা প্রত্যয় যুক্ত হচ্ছে, কি হচ্ছে? হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। এজন্য আমরা যেমন বলি কি প্রতিযোগী, যেমন তোমরা কি বিসিএস এর পরীক্ষার ক্ষেত্রে তোমরা কি, তোমরা এক একজন প্রতিযোগী। প্রতিযোগী। কিন্তু আমি যদি বলি তোমাদের প্রতিযোগিতা অনেক বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? প্রতিযোগিতা। বুঝছো বিষয়টা? এই যে যেমন অধিকারী, অধিকারিণী, এই যে অধিকারীর ক্ষেত্রে হ্রস্ব ইকার হয়ে গেছে। সহযোগিতা, কিন্তু সহযোগী মানে দীর্ঘ ইকার। একইভাবে মন্ত্রী বানান দেখো তো কিভাবে? আমরা শুধু মন্ত্রী যখন লিখবো তখন দীর্ঘ ইকার, কিন্তু সেটার সাথে মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ যখন যুক্ত হচ্ছে, সবগুলোতে কি হয়ে যাচ্ছে? সবগুলোতে তোমার হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। ঠিক আছে? একইভাবে প্রাণী, প্রাণী কিভাবে লিখি দেখো? মূর্ধন্য দীর্ঘ ইকার, কিন্তু প্রাণীবিদ্যা, প্রাণীতত্ত্ব, প্রাণী জগৎ, প্রাণী সম্পদ সবগুলোতেই হচ্ছে তোমার হ্রস্ব ইকার। কয়েকটা ব্যতিক্রম খেয়াল করো। সতীত্ব, সতীত্বতে তোমার তব যুক্ত হচ্ছে, তবুও দীর্ঘ ইকার। নারীত্ব, কুমারিত্ব, এগুলো একটু মনে রাখবা। ক্রমশ, বস্তুত, মূলত, আস্তে আস্তে সোজাগুলোতে চলে আসছি, কারণ তোমার শেষের গুলো যদি কঠিন দিতাম, প্রথম গুলো যদি কঠিন দিতাম, অনেকে কি ঘুমে আর পড়তে পারত না। দেখো, যেটা হয় শব্দের শেষে বিসর্গ থাকবে না, মানে এগুলো তোমার কি, এগুলো হচ্ছে তোমার ভুল। ঠিক আছে? শব্দের শেষে আমরা কি দিব না? শব্দের শেষে আমরা বিসর্গ দিব না। আর যদি তোমার শব্দের ক্ষেত্রে আমি সন্ধির নিয়মে পড়িয়েছিলাম যে কোন সন্ধিবদ্ধ শব্দ কোনগুলোতে বিসর্গ থাকবে, মনে আছে? সপক্ষে কফি খাস, মনে আছে? যারা পড়েছিল, হ্যাঁ অনেকের মনে আছে, আবার অনেকে হয়তো ক্লাস করে নাই। এখন আসো, সোনালী, হাতি, হিজড়ি, আরবি, চাচি, শুদ্ধ না ভুল? সবগুলোই ভুল। কেন ভুল দেখো। সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি বিদেশি মিশ্র, মোট কথা হচ্ছে, একদম সহজ কথা হচ্ছে, তৎসম বাদে বাকিগুলোতে কোনোভাবেই কি বসবে না? দীর্ঘ ইকার বসবে না। সবগুলোতে কি বসবে? সবগুলোতে রস্বই এবং রসু বা রস্ব ইকার, রস্ব উকার বসবে। তাহলে দেখো তো, দূরবীন, বিরিয়ানি, কাহিনী, এগুলো সবগুলো কি শব্দ? এগুলো সবগুলো হচ্ছে তোমার বিদেশি শব্দ। যেমন দূরবীন, দূরবীন হচ্ছে তোমার ফার্সি শব্দ। বিরিয়ানি, বিরিয়ানিও তোমার ফার্সি শব্দ। কাহিনী, কাহিনী কি শব্দ মনে আছে? হিন্দি, তাই না? তারপর বাসি, বাঙালি, বাড়ি, বিবি, বুড়ি, বেআইনি, এগুলো সবগুলো যেহেতু বিদেশি শব্দ, এগুলো বিদেশি শব্দ না শুধু, মানে তদ্ভব শব্দ, দেশি বিদেশি শব্দ, সবগুলোতেই তোমার কি বসেছে? রস্ব ইকার বসেছে বা রস্ব উকার বসবে। ঠিক আছে? বিদেশি শব্দে মূর্ধন্য ছ মূর্ধন্যস্ব ব্যবহার হবে না। যেমন হর্ন, কর্নার, সমিল, আমরা অনেকে কর্নার এভাবে লিখি, এভাবে হবে না, কারণ এটা কি নয়? তৎসম শব্দ নয়। এটা খেয়াল করো। গণনাবাচক, গণনাবাচক আমরা কি করি? 19, 29, 39 এগুলো কিভাবে লিখি বলতো? এবং বিভিন্ন বইতেও আছে, আমি আমার বাচ্চার বইতেও দেখছি 19 ছাড়া বাকি সবগুলো কি দিয়ে লিখছে?
29, 39, 49 সবগুলো দীর্ঘ ইকার দিয়ে লেখা। কিন্তু তোমরা ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে গণনাবাচক বা পরিমাণবাচক যে শব্দগুলো মানে হচ্ছে সেগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ, আর ক্রমবাচক বা পূরণবাচক যে শব্দগুলো সেগুলো হচ্ছে তোমার, আমি তোমাদের তৎসম শব্দের নিয়মেও পড়িয়েছিলাম, সেগুলো হচ্ছে তোমার কি শব্দ? তৎসম শব্দ। ক্রমবাচক কোনগুলো? 29, 29, 39 বা 49তম। এভাবে আমরা তো এভাবে পড়ি না, আমরা কি 49তম, 29, 29 এভাবে পড়ি, নাকি 29, 39, 49 এভাবে? কোনটা? 79, 89? তাহলে গণনাবাচক বা পরিমাণবাচক যে শব্দগুলো, এগুলো সবগুলোতেই তাহলে কি বসবে? সবগুলোতেই কি বসবে? রস্ব উকার বসবে। আচ্ছা, মিতালি আরেকবার বলতে বলছে, আমি সহজে বলে দিই, সোজা কথা। আমরা 1, 2, 3 পড়ি না? 1, 2, 3 পড়ার সময় 19, 29, তারপর 39, 49 পড়ি কিনা? আমরা যেগুলো 19, 39, 49 পড়ি, এগুলো সবগুলোতে রস্ব উকার হবে। এগুলো সবগুলোতে কি হবে? রস্ব উকার হবে। আর কারণ এগুলো সবগুলো কি তদ্ভব বা বাংলা, ঠিক আছে? আর যেগুলো ক্রমবাচক, 29, 29, তারপর 39, 49তম, 69তম, হ্যাঁ, তারপরে তোমার 89তম, এগুলো সবগুলোতে কি হবে? এগুলো সবগুলো হচ্ছে সংস্কৃত বা তৎসম। এজন্য এগুলো সবগুলোতে কি হবে? দীর্ঘ উকার হবে। বুঝছো বিষয়টা? বুঝলো? লিখো হস চিহ্ন। তাহলে তোমরা বাচ্চাদের শেখানোর সময় ওভাবে শিখাবা। হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে, মানে হস চিহ্ন দেওয়ার দরকার নাই। তবে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে, সেই শব্দগুলোতে তোমার হস চিহ্ন ব্যবহার না করলে ভুল হবে। যেমন কল কল করলেন, কাজ চপ, মানে আগে কি করতো, সবকিছুতেই তোমার কি দিত? হস চিহ্ন দিয়ে দিত। বলছে না, হস চিহ্ন কি করতে হবে? বর্জন করতে হবে। তবে এই শব্দগুলোতে তোমার কি হবে? হস চিহ্ন হবে। উদ্ঘাটন, উদ্বেগ, উদ্ভ্রান্ত, উদযাপন, 4টা শব্দই কি নিয়ে? উদ দিয়ে। এরপর 3টা শব্দ দিক দিয়ে। দেখো, দিকপাল, দিগ্ভ্রম, দিগ্ভ্রষ্ট, দিগদর্শন, প্রাককথন, বাকসর্বস্ব, এগুলোতে কি হবে? হস চিহ্ন হবে, না হলে ভুল হবে। দু নাকি দু, মানে রস্ব উকার নাকি দীর্ঘ উকার দিবা, এটা নিয়ে অনেক সময় আমাদের কনফিউশন কাজ করে, খেয়াল করো। দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরহ, দুর্গা, মানে আমরা খুব টেনশনে পড়ে যাই যে আসলে কি এখন দীর্ঘ উকার হবে নাকি হ্রস্ব উকার হবে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, এটা মনে রাখার জন্য যেগুলোতে দূরত্ব বোঝাবে না, দূরত্ব বোঝাই না, এরূপ শব্দে উকার যোগে তোমার কি হবে? দূর হবে। যেমন দেখো, যদি দূরত্ব বুঝাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার হচ্ছে দীর্ঘ উকার হবে। যেমন দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরবীক্ষণ, এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে? এগুলো হচ্ছে সবগুলো তোমার দীর্ঘ উকার। কেন? কারণ এখানে কি বুঝাচ্ছে? তোমার দূরত্ব বুঝাচ্ছে, দূরত্ব বুঝাচ্ছে। এই জিনিসটা বুঝছো? এটা বুঝছো কিনা? তাহলে আমাকে বলো যে দূরদৃষ্ট, আমি একটা শব্দ দিচ্ছি, দূরদৃষ্ট, এই বানানটা কি শুদ্ধ না ভুল বলো তো? আচ্ছা, এটা বলছো, সবাই বলছো ভুল, তোমরা ভুল বলছো। দুদৃষ্ট মানে হচ্ছে তোমার মন্দ ভাগ্য বা মন্দ, অর্থাৎ খারাপ কপাল, দুদৃষ্ট বলে না, দুদৃষ্ট।
তাহলে মন্দভাগ্য যদি মন্দভাগ্য হয় তাহলে আমাকে বলো তো এটা কি দূরত্ব বোঝাচ্ছে? যদি মন্দভাগ্য হয় এটা দূরত্ব বোঝাচ্ছে কিনা? এটা দূরত্ব বোঝাচ্ছে না। তাহলে এই বানানটা কি হবে? এই বানানটা তাহলে কি হবে? এই বানানটা শুদ্ধ হবে। যদি আমরা বলি দূরদৃষ্টি, দূরদৃষ্টি, সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে তোমার সঠিক হবে, কারণ তোমার তখন দূরের দৃষ্টি বুঝাচ্ছে, মানে তখন সঠিক বুঝাচ্ছে, সঠিক তোমার দূরত্ব বুঝাচ্ছে, সেক্ষেত্রে তোমার সঠিক হবে। বুঝছো কিনা বিষয়টা? তাহলে দূরত্ব বুঝালে কি হবে? দীর্ঘ উকার হবে, আর দূরত্ব না বুঝালে তোমার হ্রস্ব উকার হবে। ভূ নাকি ভূ মানে হচ্ছে হ্রস্ব উকার নাকি দীর্ঘ উকার? এক্ষেত্রে দেখো, ভূমি বা মাটি সংক্রান্ত হলে তোমার ভূ হবে, ভূমি বা মাটি সংক্রান্ত। তাহলে দেখো আমার ভূমি বানানটা এখানে ঠিক কিনা না ভুল? ভূমি বা মাটি সংক্রান্ত হলে এখানে এই বানানটা ভুল হয়েছে, এটা কি হবে? দীর্ঘ উকার হবে। তাহলে দেখো, ভূমি, ভূগোল, ভূমিকম্প, হ্যাঁ, এগুলোতে কি হচ্ছে? এগুলোতে হচ্ছে তোমার দীর্ঘ উকার। ওইদিকে দেখো, ভুবন, ত্রিভুজ কিংবা ত্রিভুবন, এগুলো মাটি সম্পর্কিত নয়, এজন্য এগুলোতে কি হচ্ছে? ত্রিভুজ বানানটা আসে, ভুবন বানানটা আসে। কি হবে না? ভুবন বানান এভাবে হবে না, কি হবে? হ্রস্ব উকার হবে। ত্রিভুজ বানানটা আসে, ত্রিভুজ বানানে কি হবে? হ্রস্ব উকার হবে। দেখো তো, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ঠিক না ভুল? 43-এ আসছে? আচ্ছা, ভুলে গেছি আসলে আসছে কিনা, কারণ প্রচুর প্রশ্ন তো। চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, এগুলাতে কি হবে? দুটোই দীর্ঘ ইকার হবে। মানে যদি তোমার জীবী শব্দটা জীবিকা অর্থে, অর্থাৎ এই যে চাকরিজীবী, পেশাজীবী, এগুলো শুধু জীবিকার মধ্যে কিভাবে হবে? জীবিকার মধ্যে হ্রস্ব ইকার হবে। কিন্তু এভাবে চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী মানে সবগুলোতে কি হবে? সবগুলোতেই দীর্ঘ ইকার হবে। তো এটা কিন্তু একদম কমন একটা ভুল। তোমরা যদি কারো পোস্ট দেখো ফেসবুকে বা কোথাও, একদম কমন একটা ভুল। সবাই কিন্তু জীবী এভাবেই লিখে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি এভাবেই লিখে। তাহলে এটা ভুল। আমরা কিভাবে লিখবো? চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী সবগুলোতে আমরা দুটোতেই দীর্ঘ ইকার দিব। তাহলে একটা জিনিস দেখো, মাথার উপর দিয়ে কেন যাবে? এটা তো সহজ নিয়ম, তানিয়া। জীবিকাতে কি হবে? দুটোই দীর্ঘ ইকার হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো তো, আবলি, অঞ্জলি, আলী, এগুলো সবগুলো কি পেলাম? সবগুলো কি পেয়েছি? সবগুলো পেয়েছি রসই। জীবের ক্ষেত্রে কি পেলাম? দুটোতেই কি হবে? দুটোতেই দীর্ঘ ইকার। ওকে। সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও কি শব্দটি দীর্ঘ ইকার হবে। এটা কি বই, কি আনন্দ, কি আর বলবো, কি করছো, কি করে যাব, মানে সবগুলোতেই দীর্ঘ ইকার। শুধুমাত্র তোমার যদি হ্যাঁ অথবা না উত্তর পাও, সেক্ষেত্রে তোমার হ্রস্ব ইকার। কিভাবে, কি রকম, কি রূপে, আজকে থেকে এভাবে লিখবা। ফেসবুকে যখন এভাবে লিখবা না। কিভাবে যে হয়ে গেল বিষয়টা বুঝলাম না, মানে এটা কি কিভাবে বানানটাই কি হবে? ভুল হবে। যদিও ভুল বানানটাই অনেকে কিভাবে লিখে, ভুল বানানটাই অনেকে ভুল লিখে। তাহলে আবার খেয়াল করো, কিভাবে, কি রকম, কি রূপে সবগুলোতে হচ্ছে দীর্ঘ ইকার হবে। যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে, সেগুলোতে আমাদের কি হবে? হ্রস্ব ইকার দিয়ে কি হবে? যেমন তুমি কি যাবে, উত্তর কি? হ্যাঁ যাব। সে কি এসেছিল? না, আসেনি। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না, এজন্য এটা কি দিয়ে? হ্রস্ব ইকার দিয়ে। আর যদি উত্তর বিস্তারিত হয়, সেক্ষেত্রে দীর্ঘ ইকার দিয়ে। এত কিছু কেমনে মনে রাখবা? মানে এগুলো তো মনে থাকে, অন্য কাউকে পড়াবা, কাউকে পড়ালে সবচেয়ে বেশি মনে থাকে। দেখো আমরা ছোটবেলায় কিভাবে লিখতাম? আমরা লিখতাম 11, 12,
13 এভাবে লিখতাম। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, যেমন কালো, খাটো, ছোট, ভালো। বলছে বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও এর মতো, মানে আমি সংগৃহীত যেটা বলেছিলাম, হ্যাঁ সংগৃহীত উচ্চারণ ও এর মতো হয় এবং শব্দ শেষে এই অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে। মানে কালো, খাটো, ছোট, ভালো এভাবে না লিখে আমরা কিভাবে লিখবো? ও দিয়ে লিখবো। তাহলে 11, 12, 13, 15, 16 করানো, খাওয়ানো, চড়ানো, মানে সবগুলোতে দেখো বসো, শেখো, কেন, দেব, হতো, হব, সবগুলোতে এখন থেকে কি দিয়ে দিবা? এখন থেকে ওকার দিয়ে দিবা। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হয়। শব্দের শেষে যেমন গান, ঢং, পালং, রং, রাং, সং, কিন্তু তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ও হবে, এটা তো স্বাভাবিক। অনুস্বারের সাথে নিশ্চয়ই আমরা আকার ইকার দিব না। যেমন বাঙালি, ভাঙা, রঙিন, রঙের। তবে বাংলা এবং বাংলাদেশ অবশ্যই কি দিয়ে লিখতে হবে? অনুস্বার দিয়ে লিখতে হবে, কারণ কি আছে আমাদের সংবিধানে এভাবে আছে। তবে অনেকেই আছেন, যেমন ধরো হুমায়ুন আজাদ, তারপর হচ্ছে আহমদ শরীফ, ওনারা এভাবে বাংলা লিখতেন। তবে বাংলা এটা হবে না। বাংলা কোনটা হবে? অনুস্বার দিয়ে লিখতে হবে। মূর্ধন্য, দন্তন্য, অতৎসম শব্দের বানানের মূর্ধন্য ব্যবহার করা যাবে না, এটা আমরা জানি, নতবিধিতে পড়ে ফেলছে, এটা নিয়ে আলোচনা না করি। এটা খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। আমরা এভাবে লিখি, যেমন ফেসবুকের পোস্টে একটা লাইক দিস, আমার পোস্টে একটা লাইক দিস, পোস্ট আমরা লিখি এভাবে, পোস্ট মাস্টার। আমরা লিখি কি? মাসুম স্টোর, মাসুম স্টোর। দেখবা স্টোর বানান সব জায়গায় এভাবে লিখা। মজার বিষয় হচ্ছে ট্রাস্ট ব্যাংক এভাবে লিখা। আমার ট্রাস্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তখন গেলে দেখি ট্রাস্ট ব্যাংক কিভাবে লিখা, এভাবে লিখা। এখন আসলে এগুলো শুদ্ধ না ভুল? এগুলো সবগুলোই হচ্ছে কি, সবগুলো ভুল। আচ্ছা ঘুমাই গেছো কে কে বলো? ঘুম আসছে কার কার? ঘুমাই গেছো কে? ঘুম থেকে উঠে যাও। ঘুমাইছো কেউ? শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা সবাই শুনতে পাচ্ছ না? ওকে। এখানে দেখো যেটা বলছিলাম, ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত এস ধ্বনির জন্য দন্তস্ব এস এইচ, এস আই ও এন, ডাবল এস আই ও এন, তাহলে দেখো টি আই ও এন প্রভৃতি। হ্যাঁ এখন ওরা যেটা আচ্ছা এখানে একজনে বলছে যে শুদ্ধ ভুলের কথা, ওরা যেভাবে লিখে আমরা ওভাবে লিখতে হবে, তবে ওরা হয়তো না জেনে ওভাবে দিচ্ছে আর কি, বুঝো নাই? তাহলে দেখো পাসপোর্ট, বাস, বি ইউ এস, এস এর জন্য কি হচ্ছে? দন্তস্ব হচ্ছে। কিন্তু ক্যাশ, সি এ এস এইচ, ক্যাশ, তাহলে কি হচ্ছে? ক্যাশে হচ্ছে তালব্য। তো এখানে দুটো বিষয় মনে রাখবা। প্রথমত বিদেশি শব্দে আমাদের কোনোভাবেই কি বসবে না? মূর্ধন্য বসবে না। তাহলে পোস্ট, পিওএসটি, পোস্ট, এবার এটা কিভাবে হবে? এবার এটা হচ্ছে তোমার দন্তস্ব দিয়ে হবে। পোস্ট মাস্টার, দুটোই কি হবে? পোস্ট মাস্টার। ঠিক আছে? মাসুম স্টোর, স্টোর বানান সবাই ভুল লিখে, কিভাবে হবে? দন্তস্ব ট র।
ঠিক আছে? আচ্ছা, এখানে পাশ দন্তস্ব দিয়ে হবে, পাশ না, ওই পাশটা পাশ ফিরা। ঠিক আছে? ঊর্ধ্বকমা ঊর্ধ্বকমা হস্ত-চিহ্নের মতো যথাসম্ভব বর্জন করতে হবে। মানে ধরো বলিয়া, এটাকে যখন বলে লেখে আগে এভাবে লিখতো, যে এভাবে ঊর্ধ্বকমার প্রয়োজন নাই, এগুলো আসে না। এখন আসে এটা সমাসবদ্ধ পদ। আমরা জানি সমাসবদ্ধ পদ কয়েকটা পদকে কয় পদে পরিণত করে? এক পদে পরিণত করে। সেক্ষেত্রে বিলাত ফেরত কি হবে? কি ভুল এখানে? এখানে যে একটা মাঝখানে স্পেস আছে, এটা কি? এটা হবে না, একসাথে হবে, যেহেতু একটা পদ একসাথে হবে, মানে এভাবে হবে, বিলাত ফেরত রাজপুত্র মধুমাখা। বিশেষণ পদ খেয়াল করো, বিশেষণ পদ ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল। এখানে ভালো, লাল, সুগন্ধ এগুলো হচ্ছে কি? বিশেষণ। তাহলে দেখো এগুলো কি বসবে? আলাদা বসবে। বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে কি হবে না? যুক্ত হবে না। যেমন দেখো ভালো দিন আলাদা করে বসেছে। ঠিক আছে? নাবাচক শব্দ করি না, মানে যখন না হবে তখন সেটা আলাদা বসবে পেজ দিয়ে। কিন্তু করি নি মানে হচ্ছে নিবাচক একসাথে বসবে। ঠিক আছে? নি একসাথে, না আলাদা, নি হচ্ছে একসাথে। নেক্সট আসো, কিন্তু না যদি আগে আসে, শব্দের পূর্বে নাবাচক উপসর্গ যদি আসে, সেক্ষেত্রে সেটা একসাথে যুক্ত থাকবে সামনে। অধিকন্তু অর্থে, ও অধিকন্তু মানে কি? সে আজও এলো না, আমারও কাজটা করতে হবে, হ্যাঁ, কালও আমি তোমার সাথে যাব। সেক্ষেত্রে আমরা একসাথে এভাবে লিখবো না যে আজও, এভাবে লিখবো না। আমরা কি বলবো? যে আজও বাংলার ক্লাস ছিল, ওটা আলাদা লিখবো। ঠিক আছে? অধিকন্তু অর্থে আমাদের ও প্রত্যয় কি হবে? কার চিহ্ন রূপে যুক্ত না হয়ে পূর্ণ রূপে বসবে। একইভাবে নিশ্চয়ার্থক ই, মানে আজই তুই আমার বাসায় আসবি, এক্ষুনি তুই আমাকে ফোন করবি, এক্ষুনি তুই আমাকে সাথে নিয়ে যাবি। তাহলে এই যে ইটা আমরা জোর দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই ইটা তোমার কি হবে? একসাথে হবে না, মানে আজই, এটা না, কি হবে? আজই, আলাদা। তাহলে ও আলাদা বসবে, ইও কি হবে? ইও আলাদা বসবে। এটা খেয়াল করো, বেশি বানান অনেকে ভুল করে। কিরকম ভুল দেখো, যখন বহু অর্থে বা অনেক অর্থে হবে তখন রস্বইকার হবে, আর এই বেশিটা হচ্ছে তোমার ছদ্মবেশী, প্রতিবেশী, এই অর্থে দীর্ঘইকার হবে। ঠিক আছে? এটা আমরা অনেকেই জানি, তারপর অনেকে আবার অনেকে ভুল করে। এরপর খেয়াল করো, বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত সবগুলোতে কি? দন্তস্বয়ের সাথে ত। ঠিক আছে? হ্যাঁ, ডায়েরি অফ নূর, ওটা যেভাবে লিখছে ওভাবেই থাকবে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। তাহলে দেখো পদের শেষে গ্রস্থ নয়, মানে হ নয়, কি হবে? গ্রস্ত, ত হবে। ঠিক আছে? অদ্ভুত এবং ভুতুরে বানানে উকার হবে। অদ্ভুত এবং ভুতুরে বানান ছাড়া বাকি সব ভূতে কি হবে? বাকি সব ভূতে কি হবে? দীর্ঘ উকার হবে। তাহলে অদ্ভুত এবং ভুতুরে বানান ছাড়া বাকি সবগুলোতে আমাদের কি পাচ্ছি? যেমন ভূত, ভস্মীভূত, বহির্ভূত, ভূতপূর্ব, সবগুলোতে আমরা পাচ্ছি দীর্ঘ উকার। একটা জিনিস খেয়াল করো, হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা। হীরা এবং নীল অর্থে সব বানানে দীর্ঘ ইকার হবে। হীরা এবং নীল দুটোই হচ্ছে তোমার তৎসম শব্দ। ঠিক আছে? তাহলে দেখো, হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা সবগুলোতে তোমার কি হচ্ছে? দীর্ঘ ইকার হচ্ছে। ইয়, ইয়, অনিয় সবগুলোতে দেখো তো দীর্ঘ ই না? সবগুলোতে হচ্ছে তোমার দীর্ঘ ই। তাহলে এই প্রত্যয়টা যুক্ত করলে শব্দটা কি হয়ে যাবে? দীর্ঘ ই থাকবে। খুবই সহজ। শব্দটা হচ্ছে জাতি, জাতি বানানে রস্ব ইকার। কিন্তু যখন ইয় প্রত্যয় যুক্ত হচ্ছে কি হয়ে গেল? জাতীয়, মানে দীর্ঘ ইকার হলো। দেশি,
রস্বইকার, কিন্তু কি হয়ে গেল? দেশীয়। ঠিক আছে, ইংরেজি, জাপানি, হিন্দি বানানগুলো শুদ্ধ না ভুল কি মনে হয়? ভুল। কেন ভুল দেখো, তোমার হচ্ছে ভাষা এবং জাতিতে কি হবে? রস্বইকার হবে। ভাষা এবং জাতিতে রস্বইকার হবে। যেমন বাঙালি, জাপানি, ইংরেজি, জার্মানি, ইরানি সবগুলোতে কি হচ্ছে? তোমার রস্বইকার হচ্ছে। এখানে আসো, সহকারী, আবেদনকারী, ছিনতাইকারী, পথচারী, কর্মচারী এগুলো সবগুলোই তৎসম শব্দ। এগুলো সবগুলোতেই হচ্ছে তোমার কি দীর্ঘ ইকার। আর দেখো সরকারি, দরকারি, তরকারি, পাইকারি এগুলো বাহিরের শব্দ, বিদেশি শব্দ বা তদ্ভব শব্দ। এগুলোতে হচ্ছে তোমার কি শব্দ হবে? এগুলো হচ্ছে সবগুলো বিদেশি শব্দ, যার কারণে এগুলোতে রস্বইকার। কিন্তু এটা তুমি অন্যভাবে মনে রাখবা। কিভাবে দেখো, ব্যক্তির কারিতে দীর্ঘ ইকার হবে। ব্যক্তির কারি মানে কি দেখো, সহকারী একজন ব্যক্তি, আবেদনকারী একজন ব্যক্তি, ছিনতাইকারী একজন ব্যক্তি। ব্যক্তির কারিতে কি হচ্ছে? দীর্ঘ ইকার হচ্ছে। কিন্তু দেখো সরকারি, দরকারি, তরকারি, পাইকারি এগুলো একটাও কি নয়, ব্যক্তি নয়। এক্ষেত্রে তোমার যদি সহকারী, আবেদনকারী, ছিনতাইকারী এগুলোর সাথে যদি তোমার কি যুক্ত হয়, গণ যুক্ত হয়, সেক্ষেত্রে আবার কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। তাহলে তোমার শব্দটা সহকারী, কিন্তু সহকারী গণ, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে? গণ যুক্ত হওয়ার কারণে রস্বইকার হয়ে যাচ্ছে। নেক্সট আসো, আমরা ভাষার অপপ্রয়োগে চলে গেছি। আমাদের মানে বানানের বিষয়টা শেষ। এখন আমরা কোথায়? হ্যাঁ, সহকারী শিক্ষক বানানে দীর্ঘ ইকার, কিন্তু সরকারি বানানে তোমার কি হবে? রস্বইকার। অপপ্রয়োগটা দেখো। আচ্ছা, এই যে আমরা বলেছিলাম শব্দ রূপান্তরজাত অপপ্রয়োগ, দৈন্যতা। তাহলে দৈন্যতা কি ভুল না শুদ্ধ কি বলতো? আমরা কিন্তু এটা বানানের ক্ষেত্রে পড়েছি। দৈন্যতা, দৈন্যতা ভুল। আমরা কি পড়েছিলাম? মূল শব্দ ছিল দিন, মূল শব্দ ছিল দিন। দিন থেকে দীনতা শুদ্ধ। আর হচ্ছে যখন জফলা যুক্ত হবে তখন কি শুদ্ধ? দৈন্য শুদ্ধ। বুঝা গেছে? শব্দটা মধুর, তাহলে মধুর থেকে কি শুদ্ধ? মধুরতা শুদ্ধ, অথবা কি শুদ্ধ? অথবা তোমার মাধুর্য শুদ্ধ। ঠিক আছে, কিন্তু কোনোভাবে মাধুর্যতা শুদ্ধ হবে না। মাধুর্যতা যখন হবে তখন দেখা যাচ্ছে দুটো প্রত্যয় তোমার একসাথে যুক্ত করে দিচ্ছে, সেক্ষেত্রে সেটা ভুল। তাহলে সমসাময়িক না কি হবে বলতো? পড়ে ফেলেছি, সমসাময়িক। ভেরি গুড। উদ্বেলিত না কি হবে? উদ্বেল। চোখে দৃষ্টিশক্তি হবে না। দৃষ্টিশক্তি তো নিশ্চয়ই চোখেরই হয়, হাতের পায়ের হয় না। হাতের পায়ের না হলে চোখের আর উল্লেখ করার দরকার নেই। শুধু কি হবে? শুধু দৃষ্টিশক্তি। বাকিরা যারা আছো ঘুমাইও না কেউ, ক্লাস শেষের দিকে। শুধু কেবল মাত্র হবে না, যে কোনো একটা হবে। ঠিক আছে, শুধু বা কেবল হবে না। যেমন আমরা অনেক সময় বলি না, সাপোজ ধরো, সাপোজ ধরো। আবার বলি কি, সিনিয়র বড় ভাই। ঠিক আছে, অশ্রু জল একটা হবে, ঘাম জল একটা হবে। ভুল ত্রুটি কোনোভাবেই দুটো হবে না, একটা হবে। ভুল ভ্রান্তিরও একটা হবে। বড় বড় আবার মানুষরা আবার সব একসাথে হবে না। ঠিক আছে, সকল, সমস্ত, সব হবে না, যে কোনো একজন হবে, যে কোনো একটা হবে। সকল যুদ্ধাপরাধী, সকল যুদ্ধাপরাধী। হ্যাঁ, ভাই ব্রাদার বলছে আহমেদ। নির্দেশক জাত অপপ্রয়োগ, এই লোকটি হবে না, কি হবে বলতো? এই লোক, এই লোক। তুমি যেহেতু এই বলছো, আবার কিসের দরকার নাই? টি দরকার নাই, অথবা শুধু লোকটি। ঠিক আছে, সন্ধিজাত দেখো, এটা এগুলো হচ্ছে আমরা যে সন্ধিবদ্ধ শব্দটা, ওটাতে আমরা ভুল করি। যেমন লজ্জাস্কর হবে না, হবে লজ্জাকর। ইতিমধ্যে না, ইতোমধ্যে। উল্লিখিত না, কি হবে? উল্লিখিত। দুরবস্থা না, দুর্বস্থা, মানে আকার হবে না। ঠিক আছে, হ্যাঁ, লজ্জাস্কর না, এটা হচ্ছে লজ্জাকর।
সমাজজাত অপপ্রয়োগ আমরা পড়েছিলাম কি হবে বলতো, দেশ ও বিদেশে নাকি দেশে বিদেশে, এটা হচ্ছে তোমার দেশে বিদেশে। উপসর্গজাত অপপ্রয়োগ দেখো, আমরা জানি সুযোগ আগত, কি হলো বলতো, স্বাগত। শুদ্ধ হচ্ছে তাহলে কি, স্বাগত। তাহলে সুস্বাগতম কি, ভুল। ঠিক আছে, সুস্বাগতম ভুল। অক্লান্তিহীন ভাবে না, ক্লান্তিহীন ভাবে। অক্লান্তিহীন ভাবে হবে না, ক্লান্তিহীন ভাবে। উপপরিচালক, এক্ষেত্রে হাইফেনটা থাকবে না, উপপরিচালক একসাথে। বিভক্তিজাত অপপ্রয়োগ, আমাদের, আমাদেরকে আবার হবে না, তাদের, নারীদের, একসাথে দুটো হবে না। এর আবার কে, মানে তোমার দুটো বিভক্তি একসাথে তুমি যুক্ত করবে না। প্রত্যয়জাত অলরেডি বলে ফেলেছি, মানে দুটো প্রত্যয় এখানে একসাথে যুক্ত হবে না। শব্দটা কি হবে, শব্দটা হবে দীনতা বা দিন। তারপর দারিদ্রতা হবে না, কি হবে, দরিদ্রতা। সুন্দরী বালিকা, সুন্দরী বালিকা কোনোভাবেই হবে না, কারণ হচ্ছে দেখো আমরা যখন বলি, যেমন ধরো ভালো ছেলে, আমরা কি আবার বলি ভালি মেয়ে, মানে আমরা কি তোমার বিশেষণের কি করি, বিশেষণের কি আমরা আবার স্ত্রীলিঙ্গ করি, করি না। তাহলে এটা কি হবে, সুন্দর বালিকা। আসমা অস্থির, মানে বিশেষণের কি হচ্ছে না, স্ত্রীলিঙ্গ হবে না। অনাথিনী হবে না, কি হবে, অনাথা, অভাগী। ঠিক আছে, এটা খেয়াল করো। আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না, আমি একটু দ্রুত টানছি। আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না, এখানে সে যেহেতু আমি অর্থাৎ হাসান, এই ক্ষেত্রে সে কি করছে, নিজেকে তৃতীয় পক্ষ হিসেবে বলছে। তাহলে দেখো থার্ড পারসন, তাহলে আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করে না। ঠিক আছে, ছুরিতে না, ছুরি দ্বারা, ছুরি দ্বারা। আমের কাননে না, কি হবে, আম্র কানন। ঠিক আছে, তারা আমরা তলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে, এটা কিছু না, এটা তোমার জাস্ট ডয় শূন্য রয়ের জায়গায় কি হবে, র হবে, মানে তারা, এটা হচ্ছে র। আমরা তলায় ডয় শূন্য র হবে। আমি সচক্ষে হবে না, স মানেই নিজ, তাহলে শুধু সচক্ষে। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উদয় হয় না, হবে উদিত হয়। সূর্য পূর্ব দিকে উদিত হয়। চারিদিকে প্রদক্ষিণ না, শুধু প্রদক্ষিণ, চারদিকে ঘুরলে সেটাই হচ্ছে প্রদক্ষিণ, তাহলে চারিদিকে আবার প্রদক্ষিণ, দুটো কোনোভাবে হবে না। হাতে কলমে ব্যবহারিক শিক্ষা হবে না, যেটা হাতে কলমে সেটাই ব্যবহারিক শিক্ষা, তাহলে শুধু একটা হবে। স্বল্প বিদ্যা ভয়ঙ্করী হবে না, প্রবাদ বা অপপ্রয়োগের ক্ষেত্রে যেটা তোমার চিরচরিত, যেটা ওটাই বলতে হবে, তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। বাগধারার অপপ্রয়োগে দেখো, পাকা ধানে আগুন দেওয়া হবে না, পাকা ধানে হচ্ছে মই দেয়া। আচ্ছা শুনো, আমাদের আরো কিছু স্লাইড আছে, সেই স্লাইড গুলো আমি কালকে নিব, অল্প কিছু, বেশি না, আর কয়েকটা। হ্যাঁ, এই কয়েকটা আমি আগামীকাল আলোচনা করে দিব, ঠিক আছে। আর এখানেরও কোনো সমস্যা থাকলে আমরা কালকে আলোচনা করবো, ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।